আমার ছেলে সন্তানটাকে পুরুষ হিসেবে বড় না করে মানুষ হিসেবে বড় করাটা খুব বড় দায়িত্ব। আমার ঘরের ছেলে সন্তানকে আমার এটা বোঝানোর প্রয়োজন নেই তুমি পুরুষ, তুমি নারী না, তুমি এইটা পারবে না, তুমি এটা করবে না। এই জায়গাটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেই সাথে একটা মাই পারে একটা সন্তানের মানসিক যখন বেড়ে ওঠার জায়গাটা তৈরি হয়, একজন মাই সবথেকে বড় শিক্ষক। আমরা বলি যে একটা জাতির জন্য সবথেকে বড় শিক্ষক একজন মা। আমার মনে হয় যে বেড়ে ওঠা এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কাউন্সেলিংয়ের প্রয়োজন, যার কারণে একজন ধর্ষক কীভাবে ধর্ষক হিসেবে গড়ে উঠছে সেই জায়গাটাকে আমাদের পয়েন্ট আউট করে সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় গড়ে তোলাটা, সংস্কার করাটা আমাদের খুব প্রয়োজন। তাহলে এটা কমে আসবে। আইনের যে প্রয়োগটা এটা কি আসলে সঠিকভাবে হচ্ছে বলে আপনি মনে করছেন? আইনের প্রয়োগটা আসলে আইন আমাদের আছে, কিন্তু প্রয়োগের জায়গা থেকে আমাদের আরো বেশি শক্ত ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। বিলম্ব ঘটায় একমাত্র কারণ হচ্ছে ওই থানার সংশ্লিষ্ট মামলার আয়ো বা তদন্তকারী কর্মকর্তা। যদি এর কারণে কোনোভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই ওই নারী যতদিন এই মামলার তদন্ত কার্য চলবে তার ভরণ পোষণের দায়িত্ব ওই থানা বা ওই আয়ন নিতে হবে। যখন এইটা তার ঘাড়ে পড়বে তখন আশা করি যে এই মামলাটিকে তারা আর বিলম্ব করবে না। আরও একটি বিষয় বলতে চাই, ধর্ষণের আসামির মামলার যে শাস্তি কার্যকর হয়ে যাওয়ার পরে ধরেন আমরা মৃত্যুদণ্ড দেই, সশ্রম কারাদণ্ড দেই বা প্রমাণিত হয়ে গেছে সে আসামি শাস্তিটা পাবে, সেই শাস্তিটা মামলা লিপিবদ্ধ থেকে 90 দিনের মধ্যে একটা আইন করে কার্যকরের ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ 90 দিন কার্যকর লিপিবদ্ধ থানায় মামলা লিপিবদ্ধ হওয়া থেকে ধরে 90 দিনের মধ্যে সেই মামলাটি ডিসমিস করার আইন করতে হবে। সেই সংঘবদ্ধ চক্রের যদি স্থাবর অস্থাবর পারিবারিক কোনো সম্পত্তি থাকে সেখান থেকে মিনিমাম একটা পার্সেন্টেজ সেই নারীকে জীবিকা নির্বাহ অথবা তার জীবন ধারণের জন্য প্রদান করতে হবে। এতে করে সেই ধর্ষক পরিবার, সেই পরিবার একটা সামাজিকতার আওতায় আসবে। তাহলে তারা তাদের পুরুষ বা যারা ধর্ষণের যারা এর পিতামাতা তারা তাদের সন্তানকে সুশিক্ষাটা দিবে, কারণ তার কষ্টে অর্জিত সম্পদ তার সন্তানের জন্য, অন্যের জন্য নয়। সুতরাং পারিবারিক শিক্ষা। নারীরা বিভিন্ন জায়গায় অধিকার বঞ্চিত। আমরা মূলত এখানে জানাতে চাচ্ছি নারীরা পরিবহন ক্ষেত্রে, গার্মেন্টস ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে নারীরা দিনে রাতে সমান পরিশ্রম করে যাচ্ছে। পুরুষের থেকে কোনো অংশে তারা কম নয়। আমরা চাচ্ছি যে নারীদের সমান অধিকার দেওয়া হোক, নারীরা তাদের কাজের সমতুল্য ন্যায্য অধিকারটা তারা ফিরে পাক। আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, যেমন আমরা পরিবহন ক্ষেত্রে যদি চলাচল করতে যাই সেক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্নভাবে নির্যাতিত হই, আমরা ধর্ষণ হই, রাতে আমাদের নিরাপত্তা নাই, দিনে আমাদের নিরাপত্তা নাই, গার্মেন্টস সেক্টরে নিরাপত্তা নাই, সরকারি বেসরকারি যে কাজের সেক্টরে আমরা যাই না কেন কোথাও আমাদের নিরাপত্তা নাই। মূলত আমরা এই 8ই মার্চ নারী দিবসে নারীদের আরো বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে এটাই আমরা জানাতে চাচ্ছি। আমরা চাই আমাদের নারীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এদের মধ্যে এখনো সহিংসতা রয়েছে, এসব নির্যাতন বন্ধ করা হোক। আমি সর্বোপরি প্রথমে একটা কথা বলবো যে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে, এই ধর্ষণের বিরুদ্ধে অবশ্যই এখনই আমাদের প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে। আমরা যদি দেখি 4 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কোনো মেয়ে এখন পর্যন্ত আমরা বাদ যাচ্ছে না। তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই নারীদের নিরাপত্তার দায়িত্ব যদি সরকার নিতে না পারে আমরা শুধুমাত্র 8ই মার্চ না, পরবর্তীতেও আমরা আন্দোলনে নামবো রাস্তাঘাটে। কারণ আমাদের নারীদের নিরাপত্তা না দিলে তারা কর্মক্ষেত্রে কাজ করতে পারবে না। নারীরা যদি কাজ করতে না পারে তাহলে শ্রমের চাকা ঘুরবে না। আমাদের নারীদের কর্মক্ষেত্রে সমান পরিবেশ দরকার। কাজের ক্ষেত্রে নারীরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেরকম একটা পরিবেশ সরকারকে করে দিতে হবে। এবং আমাদের যে মাতৃত্বকালীন ছুটি সেটা 6 মাস দিতে হবে। আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, কিন্তু আমাদের যে শিল্প কারখানা সেখানে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেওয়া হয় না। তাই অবশ্যই আমাদের সরকারকে শিল্প প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে। সবশেষে আমরা যদি বলতে চাই এই নারী দিবসে আমরা চাই অবশ্যই আমাদের নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, নারীরা যাতে সুষ্ঠু কর্মপরিবেশে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হোক, এবং নারীদের প্রতি যে বৈষম্য হচ্ছে